আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। এখানে অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে আমাদের স্মরণীয় নেতা। এখানে প্রথমেই রয়েছে একে ফজলুল হক। তো এখানে একে ফজলুল হক মানে এখানে যে 4জন নেতার কথা বলা হয়েছে তারা আমাদের বাঙালি ইতিহাসের একজন স্মরণীয় নেতা, অর্থাৎ তাদের এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তাদের অবদান গুরুত্বপূর্ণ ছিল। মূলত তাদের কথাই এখানে তারা তো তাদের তথ্য দিয়েছে, তারা কিভাবে পড়াশোনা করেছেন, তারা কোন কোন অবদানগুলো লিখেছেন সেগুলো এখানে দিয়েছে। এখানে তোমরা এই তথ্যগুলো পড়ে নেবে। এগুলো পড়ার মাধ্যমে যদি কোনো শব্দ বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, সেখানে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথম পার্ট 1 থেকে এখানে যে ক নাম্বার কাজটি রয়েছে সেটার উত্তর প্রথমে দেখব। এখানে বলেছে উপরের অনুচ্ছেদ পরে নিচের তালিকা পূরণ করি। এখানে আমাদেরকে এই একে ফজলুল হক বা শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে 3টি প্রশ্ন দিয়েছেন, সেই 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে দিতে হবে। তো ক নাম্বার প্রশ্নটির উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। তো 1 নম্বর প্রশ্নটি ছিল শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তো এটার উত্তর হবে তিনি 1873 সালে বর্তমানে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন? তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে অধিক পরিচিত ছিলেন। এরপর 3 নম্বর প্রশ্নটি ছিল তাকে বাংলার বাঘ উপাধিতে কেন ভূষিত করা হয়? তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ উপাধিতে ভূষিত করা হয়। তো এটাই হচ্ছে মূলত ক নাম্বার যে প্রশ্নটি ছিল বা কাজটি ছিল সেটার উত্তর। তো এরপর এখানে খ নাম্বার এখানে কাজটি দিয়েছে সেটার উত্তর আমরা করার চেষ্টা করব। খ নাম্বার কাজটি হচ্ছে এদেশের প্রজাসাধারণের ভাগ্য উন্নয়নে শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি। তো এখন আমরা শেরে বাংলা একে ফজলুল হক কোন কোন উল্লেখযোগ্য কাজগুলো করেছিলেন সেগুলোর উত্তর এখানে আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর আমরা দেখার চেষ্টা করি। তো এটার উত্তর হিসেবে আমরা লিখব যে এদেশের প্রজাসাধারণের ভাগ্য উন্নয়নে শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা। 1 নম্বরে আমরা দেব তিনি অবিভক্ত বাংলার জমিদারি প্রথা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। 2 নম্বরে আমরা দিতে পারি মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচাতে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এবং সবশেষে আমরা যেটা দেব সেটা হচ্ছে 1930 সালে তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন যা সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করত। তো এগুলো তার অবদান, অর্থাৎ তিনি এই কাজগুলো জনসাধারণ বা মানুষের জন্য করেছিলেন উল্লেখযোগ্য কিছু কাজ। এরপর আমরা পরবর্তী কাজটি দেখি। তো এরপর গ নাম্বার এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেটা হচ্ছে পূর্বের পৃষ্ঠা তথ্যের আলোকে, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যের আলোকে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করি। মানে এখানে আমাদেরকে তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বা তিনি তার জন্ম সময়টা বা তার পড়াশোনার সময়টা, তার উল্লেখযোগ্য যে কাজগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি। এখানে আমরা একটা তথ্য দিব, এখানে আরেকটি তথ্য, এখানে আরেকটি তথ্য এবং এখানে আরেকটি তথ্য, মোট 4টি তথ্য দিয়ে আমরা এই মাইন্ড ম্যাপটি পূরণ করব। তো এই মাইন্ড ম্যাপটি পূরণ করার জন্য আমরা যে তথ্যগুলো নিতে পারি, দেখো তার উপাধি আমরা দিতে পারি শেরে বাংলা ও বাংলার বাঘ। শিক্ষা গণিত শাস্ত্রে MA এবং BL ডিগ্রি লাভ করে। এরপর রাজনৈতিক পদ অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগের সভাপতি। এরপর শিক্ষার বিস্তার শিক্ষা সচিব হিসেবে বাংলায় মাদ্রাসা শিক্ষার কাঠামো তৈরি এবং অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। এগুলোই মূলত তার উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা উপরের তথ্যগুলো পড়ে জেনেছি। এরপর আমরা পরবর্তী দেখি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 নম্বর পার্টে আমাদেরকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনিও একজন বাংলার জনপ্রিয় নেতা ছিলেন, যিনিও বাংলাদেশের এই মানুষের জন্য দীর্ঘদিন লড়াই করেছিলেন, তার সম্পর্কে এখানে তথ্য দিয়েছে। এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জানিয়ে দিবে। ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে ক নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেটা হচ্ছে উপরের অনুচ্ছেদ পরে নিচের তালিকা পূরণ করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রশ্ন দিয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। এরপর খ নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে যে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাঙালির অধিকার আদায়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। তো উপরে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর উত্তর লিখতে হবে এবং এখানে মৌলানা আব্দুল হামিদ খানের ভাসানীর অবদানগুলো লিখতে হবে এবং এখানে লিখতে হবে মৌলানা ভাসানীর জীবনী থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি তা নিচের ছকে লিখি। তো এখন আমরা ক, খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর করবো। এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথায় পাবো? আমরা যদি উপরের তথ্যগুলো পড়ি তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। তো প্রথমেই আমরা ক নাম্বার কাজটি করব। ক নাম্বারে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো 1 নম্বর প্রশ্নটি ছিল
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তো এটার উত্তর হচ্ছে তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধানপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি মজলুম শব্দের অর্থ নির্যাতিত। তিনি সারা জীবন নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন বলে তাকে মজলুম জননেতা বলা হয়। এরপর 3 নম্বর প্রশ্নটি ছিল যে তার নামের সাথে ভাসানী শব্দটি কিভাবে যুক্ত হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দেব আসামের ভাষাঞ্চলে বন্যায় কবলিত কৃষকদের রক্ষায় বাঁধ নির্মাণে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সেখানকার মানুষ তাকে ভাসানী উপাধি দেন। এরপর পরবর্তী প্রশ্নটি ছিল বা 4 নম্বর প্রশ্নটি ছিল এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে তার জীবনী থেকে কী শিক্ষা লাভ করতে পারি? তো এটার উত্তর হিসেবে আমরা দেব শাসক শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে অন্যায় ও শোষণের বিরুদ্ধে অকুতোভয় সংগ্রাম করার শিক্ষা লাভ করতে পারি। তো এগুলো হচ্ছে মূলত ক নম্বরের উত্তর। এরপর খ নম্বরে আমাদেরকে বলেছিল যে বাঙালির অধিকার আদায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে অবদানগুলো রয়েছে সেগুলো লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা যে অবদানগুলো লিখতে পারি তার আমরা উপরের পার্টটি পড়ে জেনেছি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1952 সালের 21 ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্র জনতা নিহত হওয়ার প্রতিবাদে তিনি কঠোর ভূমিকা পালন করেন। এরপর 1969-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর তার অবদান আমরা কি দিতে পারি? ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে তিনি এদেশের মানুষের স্বার্থ রক্ষায় ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেন। তো এগুলো হচ্ছে তার অবদান। এরপর দেখো গ নম্বর মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছিল বা শখে লিখতে বলা হয়েছিল। তো ভাসানীর জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো নিব সমাজের যে কোনো বৈষম্য ও শোষণের বিরুদ্ধে, এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। সমাজের যে কোনো বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা, সাধারণ মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, দেশের স্বার্থে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। তো এগুলো এই শিক্ষাগুলো আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে নিতে পারি। এরপর আমরা পরবর্তীতে দেখবি গোয়ার এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্ট 3 আমাদেরকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনিও বাংলার এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তার সম্বন্ধে দিয়েছে। তোমরা সুন্দরভাবে তার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি তার কর্মজীবনটা কী ছিল, তিনি কোন কোন অবদানগুলো রেখেছিলেন সেগুলো এখানে দিয়েছে। তোমরা খুব সুন্দরভাবে এগুলো পড়ে নিবে। এখানে মূলত আমাদেরকে ক নাম্বারে একইভাবে উপরের কাজগুলোর মতো এখানে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। খ নাম্বারে আমাদেরকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশ করি সেটা লিখতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বারটি করি, তারপর আমরা গ নাম্বার। তো ক নাম্বারের প্রথম প্রশ্নটি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তো এটার উত্তর হিসেবে আমরা দিব তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তো এটার উত্তর হিসেবে আমরা দেব তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্নটি ছিল তিনি কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? তো এটার উত্তর হিসেবে আমরা কি দেব? তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তো এটা হচ্ছে ক নম্বর যে প্রশ্নগুলো সেটার উত্তর। এবং খ নম্বরে আমাদেরকে লিখতে বলা হয়েছিল যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশ করি, মানে শিক্ষা সে কোথায় পড়াশোনা করেছিল বা কী বিষয়ে পড়াশোনা করেছিল এগুলো আমাদেরকে লিখতে হবে। এরপর কর্ম সম্পর্কে আমাদের লিখতে হবে, অর্থাৎ তিনি কোন কোন কাজগুলো করেছিলেন সেগুলো লিখতে হবে। তো শিক্ষার ক্ষেত্রে আমরা লিখতে পারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও বিসিএল ডিগ্রি লাভ। এর কর্মতে কী বলা হয়েছে 1920 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরপর শিক্ষা হিসেবে তিনি ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। এরপর কর্ম হিসেবে আমরা কোনটা দিতে পারি, তার কী কী কাজ করেছিলেন? কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কিন্তু তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনীতি সম্পর্কেও কিন্তু দুটো লাইন আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো রাজনীতি সম্পর্কে কিন্তু এখানে আমরা বিস্তারিত লিখব। এখান থেকে তোমরা ওই উপরের দুটি এখানে রাজনীতি সম্পর্কে যে দুটি বাক্য লিখতে বলা হয়েছে সেটা তোমরা লিখে নেবে। তো এখন আমরা গ নাম্বার লিখব। গ নাম্বার প্রশ্নে আমাদের কাজ একটি দিয়েছে, সেই কাজটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহের তালিকা তৈরি করি। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার রাজনৈতিক জীবনে বা তিনি পলিটিক্সে কী কী কাজগুলো করেছিলেন সেগুলো আমাদের এখানে
লিখতে হবে। তো এটার উত্তর আমরা দেখি। তো এখান থেকে এই গ নম্বরের উত্তর থেকে যে কোনো দুটি কাজ নিয়ে তোমরা কি করবে, খ নম্বরের যে রাজনীতি যে সন্নিবেশ আমাদের করতে বলা হয়েছিল সেখানে তোমরা লিখবে। এরপর এখানে দেখো ট্রেড ইউনিয়ন গঠন। স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী ও পাটকল শ্রমিক সহ প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। এরপর কি মন্ত্রিত্ব লাভ। অবিভক্ত বাংলার প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কি যুক্তফ্রন্ট গঠন। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করতে যুক্তফ্রন্ট গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর কি কেন্দ্রীয় আইনমন্ত্রী। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেন। এগুলো তিনি তার রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য ঘটনা বা এগুলো তিনি করেছিলেন। তো এখন আমরা পরবর্তী পার্টটি দেখব। তো এরপর দেখো এখানে আমাদেরকে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে। তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, তিনি কী কী কাজগুলো করেছিলেন, তিনি তার উল্লেখযোগ্য ঘটনাগুলো এখানে দিয়েছে। এখানে প্রশ্ন দিয়েছে, ক নম্বরে আমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। খ নম্বরে আমাদেরকে লিখতে হবে যে উপরের অনুচ্ছেদটুকু পরে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে তার অবদানগুলোর তালিকা প্রস্তুত করি, এবং গ নম্বরে আমাদেরকে লিখতে হবে শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে নিচের যে বিষয়গুলো রয়েছে শিক্ষা এবং রাজনীতি, এগুলো থেকে আমাদেরকে তথ্য সন্নিবেশ করতে হবে। তো আমরা ক খ গ এর তো ক নম্বরের প্রথম প্রশ্নটি বা 1 নম্বর প্রশ্নটি ছিল শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো এটার উত্তর হিসেবে আমরা দেব তিনি 1920 সালে 17ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল তিনি কোন কলেজে পড়াশোনা করতেন। এটার উত্তর হিসেবে আমরা কী দেব, তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছেন, সেখান থেকে 1944 সালে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। এরপর আমাদেরকে আরও একটি প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তো এটার উত্তর হিসেবে আমরা দেব 1969 সালের গণ আন্দোলনের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হওয়ার পর 1969 সালের 23শে ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এটাই হচ্ছে মূলত তোমাদের এই বঙ্গবন্ধুর সম্পর্কিত যে ক নম্বরের কাজটি দিয়েছিল সেটা। এখন আমাদেরকে খ নম্বরে আরেকটি কাজ দিয়েছিল। খ নম্বরের আরেকটি কাজ হচ্ছে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো দেখি আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর বা শেখ মুজিবের কী কী অবদানগুলো রয়েছে। যেমন 1 নম্বরে তিনি যে কাজে অবদান রেখেছিলেন সেটা হচ্ছে 6 দফা পেশ। 1966 সালে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। এরপর 7ই মার্চের ভাষণ। 1971 সালে 7ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পূর্ব বাংলার সাধারণ মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেন। এরপর সবশেষ তিনি সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। তো এগুলো হচ্ছে মূলত তার স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে এই শেখ মুজিবের এগুলো অবদান। তো আমরা মূলত কাজগুলো দেখি। আজকে আমরা এখানে অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর খুব সুন্দর হবে এবং সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।